অ্যাডব অ্যানিমেটের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে অ্যাডব অ্যানিমেটের যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো গেটিং অ্যাকোয়েন্টেড। আমরা অ্যানিমেশন করার জন্য অ্যাডব অ্যানিমেট সিসি 2019 সফটওয়্যারটি ব্যবহার করব। পূর্বে অ্যাডব ফ্ল্যাশ নামক সফটওয়্যারে অ্যানিমেশনের কাজ করা হতো, কিন্তু অ্যাডব কোম্পানি নতুন কিছু আপগ্রেড নিয়ে অ্যাডব অ্যানিমেট সিসি নামে সফটওয়্যারটি রিলিজ করে অ্যানিমেশন করার জন্যে। গেটিং অ্যাকোয়েন্টেড বিষয়টির মধ্যে যে টপিকগুলো থাকবে সেগুলো হলো আন্ডারস্ট্যান্ডিং ডকুমেন্ট টাইপস, গেটিং টু নো দ্য ওয়ার্কস্পেস, ওয়ার্কিং উইথ দ্য লাইব্রেরি প্যানেল, আন্ডারস্ট্যান্ডিং দ্য টাইমলাইন, অ্যাডিং আ লেয়ার, inserting frame and creating a keyframe, organizing layers in a timeline, using the properties panel, using the tools panel, undoing steps in Animate, previewing your movie, modifying the content and stage, এবং সর্বশেষে সেভিং your movie। আমরা Adobe Animate CC 2019 সফটওয়্যারটি ওপেন করলাম। Adobe Animate CC 2019 সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে আমরা যে স্ক্রিনটি দেখতে পাবো সেটি হলো Adobe Animate CC 2019 সফটওয়্যারের ইউজার ইন্টারফেস। Adobe Animate CC 2019 সফটওয়্যারের মাধ্যমে সাধারণত কোনো ফাইল পাবলিশ হওয়ার পরে ফাইলটি ফ্ল্যাশ প্লেয়ারে ওপেন হয়। তবে আমরা HTML5 কিংবা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে পাবলিশ হওয়ার পরে ফাইল ব্রাউজারে ওপেন করতে পারি। Adobe Animate CC 2019 সফটওয়্যারে ফাইল পাবলিশ হওয়ার পরে ফাইলের এক্সটেনশন হবে .fla অথবা .xfl। আমরা যদি HTML5 ক্যানভাস ব্যবহার করি তবে HTML এবং জাভাস্ক্রিপ্ট এর সমন্বয়ে আমরা ব্রাউজারে ফাইলটি প্লে করতে পারব। Adobe Animate CC 2019 সফটওয়্যারে অ্যাকশনস্ক্রিপ্ট 3.0 আপডেটভাবে অ্যাড করা হয়েছে, যাতে স্ক্রিপ্ট লেখার পরে আমরা দুই রকম প্ল্যাটফর্মে ফাইল প্লে করতে পারি। অ্যাকশনস্ক্রিপ্ট 3.0 এ আমরা যদি এয়ার ফর উইন্ডোজ অর ম্যাক অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দেই তবে কোনো রকম ব্রাউজার ছাড়াই আমরা ফাইলটি উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমে কম্পিউটারে প্লে করতে পারব। তবে অ্যাকশনস্ক্রিপ্ট 3.0 এ আমরা যদি এয়ার ফর অ্যান্ড্রয়েড অর iOS অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দেই তবে আমরা ফাইলটি অ্যান্ড্রয়েড বা iOS অপারেটিং সিস্টেমের মোবাইলে ফাইলটি প্লে করতে পারি। আমরা প্ল্যাটফর্ম টাইপ এ সিলেক্ট করে দিতে পারবো যে আমরা কোন প্ল্যাটফর্মের জন্যে ফাইল তৈরি করতে চাচ্ছি। আমরা প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম চলবে তা ফ্রেম রেট অপশনে সেট করে দিতে পারি। আমরা একটি ওয়ার্কস্টেশন তৈরি করে নিলাম। ওয়ার্কস্টেশনে সবথেকে ডান পাশে থাকে টুলস প্যানেল। টুলস প্যানেলের বাম পাশে রয়েছে ওয়ার্কস্পেস সুইচার, যেখানে আমরা ওয়ার্কস্পেস সুইচ করে নিতে পারব। ওয়ার্কস্পেস সুইচারের বাম পাশে রয়েছে প্রপার্টিজ প্যানেল।
আমরা যে সাদা অংশের উপরে কাজ করব তার নাম হলো স্টেজ। স্টেজের উপরেই রয়েছে এডিট বার এবং অ্যাকশন বার। স্টেজের নিচে রয়েছে লেয়ার প্যানেল, যেখানে আমরা নতুন লেয়ার তৈরি করতে পারি অথবা লেয়ারের বিভিন্ন রকম পরিবর্তন করতে পারি। লেয়ার প্যানেলের ডান পাশে রয়েছে টাইমলাইন, যেখানে আমরা ফ্রেম সিলেক্ট করতে পারি অথবা কি ফ্রেম তৈরি করতে পারি। আমরা এসেনশিয়ালি ক্লিক করে রিসেট ওয়ার্কস্পেসে ক্লিক করে ওয়ার্কস্পেসটি রিসেট করে নিলাম। এখন আমরা দেখব কিভাবে ওয়ার্কস্পেসকে পরিবর্তন করতে পারি। আমরা এসেনশিয়ালি ক্লিক করে বিভিন্ন রকমের ওয়ার্কস্পেস সিলেক্ট করতে পারি। আমরা নিউ ওয়ার্কস্পেসে ক্লিক করে নতুন ওয়ার্কস্পেস তৈরি করে নিতে পারি। আমরা টুলস প্যানেলকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে বাম পাশে নিয়ে আসলাম। এসেনশিয়ালে ক্লিক করে নিউ ওয়ার্কস্পেসে ক্লিক করে মাই ওয়ার্কস্পেস নামে ওয়ার্কস্পেসটি সেভ করলাম। আমরা এসেনশিয়াল ওয়ার্কস্পেসটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে টুলস প্যানেল এবং বাকি কিছু অপশনের পজিশন পরিবর্তন হয়েছে। আমরা আবার মাই ওয়ার্কস্পেস ওয়ার্কস্পেসটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে আমরা প্যানেলগুলোর পজিশন আগে যেভাবে সেট করে দিয়েছিলাম সেভাবে সেট হয়ে গিয়েছে। এভাবে আমরা বিভিন্ন প্যানেলের পজিশন পরিবর্তন করে ওয়ার্কস্পেসটিকে সাজাতে পারি। স্টেজ হলো ফাঁকা সাদা অংশটুকু যেখানে আমরা বিভিন্ন অবজেক্টকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে কাজ করতে পারি। আমরা এডিটর বারে বিভিন্ন পার্সেন্ট সিলেক্ট করে অথবা ফিট টু উইন্ডো সিলেক্ট করে স্টেজকে উইন্ডো এর সাথে সেট করে নিতে পারি। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটি অবজেক্ট নিয়ে আসলাম স্টেজে। আমরা ট্রান্সফর্ম টুলের মাধ্যমে ইমেজটি বড় করে নিতে পারি চারপাশ থেকে। আমরা যদি শিফট প্রেস করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তবে ফাইলটি রেশিও অনুসারে বড় কিংবা ছোট হবে। আমরা যদি অল্টার প্রেস করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করি তবে ফাইলটি যে কোনো এক দিক থেকে বড় কিংবা ছোট হবে। আমরা ট্রান্সফর্ম টুলের মাধ্যমে ইমেজটি বড় করে নিলাম। আমরা দেখলাম যে ইমেজের কিছু অংশ স্টেজের বাহিরে চলে গিয়েছে। আমরা ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ বাটনে ক্লিক করে দেখলাম যে স্টেজের বাহিরে ইমেজের যে অংশটুকু ছিল তা আর দেখা যাচ্ছে না। আমরা সবসময় ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ বাটন ক্লিক করে অ্যাক্টিভ রাখব। ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ এর পাশে রয়েছে এডিট সিম্বল এবং এডিট সিন অপশন দুইটি। আমরা এডিট সিম্বলে ক্লিক করে সিম্বলের বিভিন্ন এডিটিংয়ের কাজ করতে পারি। আবার এডিট সিনে ক্লিক করে সিনের বিভিন্ন এডিটিংয়ের কাজ করতে পারি। আমরা এডিট সিম্বল এবং এডিট সিন অপশন দুটি নিয়ে পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এখন আমরা জানব যে আমরা কি করে লাইব্রেরি প্যানেলকে ব্যবহার করতে পারি।
আমরা প্রপার্টিজ প্যানেলের পাশে লাইব্রেরিতে ক্লিক করে লাইব্রেরি প্যানেল অ্যাক্টিভ করে নিলাম। আমরা যখন কোনো অবজেক্টকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে স্টেজে আনব এবং তখন লাইব্রেরি প্যানেলে ওই অবজেক্টের নাম দেখতে পাব। আমরা চাইলে লাইব্রেরি প্যানেলে অবজেক্টটির প্রিভিউ করতে পারব। আমরা ফাইল মেনু থেকে ইম্পোর্ট অপশন সিলেক্ট করে ইম্পোর্ট টু স্টেজ অপশনটি যদি সিলেক্ট করি, যার শর্টকাট Ctrl+R, তবে আমরা যে অবজেক্ট সিলেক্ট করব সেই অবজেক্টটি স্টেজ ইম্পোর্ট হবে। কিন্তু আমরা ফাইল মেনু থেকে ইম্পোর্ট অপশন সিলেক্ট করে ইম্পোর্ট টু লাইব্রেরি অপশনটি যদি সিলেক্ট করি, তবে অবজেক্টের সবগুলো এলিমেন্টস সহ অবজেক্টটি লাইব্রেরিতে ইম্পোর্ট হয়ে যাবে। পরে আমরা যে কোনো সময় লাইব্রেরি প্যানেল থেকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে অবজেক্টের এলিমেন্টস ব্যবহার করতে পারব। আমরা ইম্পোর্ট টু লাইব্রেরি সিলেক্ট করে 4টি ইমেজ সিলেক্ট করে লাইব্রেরি প্যানেলে আনলাম। আমরা একটি ইমেজ ডিলিট করে দিলাম। এবার আমরা ইম্পোর্ট টু স্টেজে ক্লিক করে ইমেজটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে ইমেজটি স্টেজে এসেছে এবং লাইব্রেরি প্যানেলেও এসেছে। এখন আমরা জানব যে টাইমলাইন কিভাবে কাজ করে। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে টাইমলাইনটি বড় করে নিলাম। আমরা টাইমলাইনে দেখলাম ইল্যাপস টাইম এবং ফ্রেম রেট। আমরা ফ্রেম রেটে 30 সিলেক্ট করে দেখলাম যে ফ্রেম বারে 30 ফ্রেমের উপরে সিলেকশন তৈরি হয়েছে। আমরা পুনরায় ফ্রেম রেট 24 সেট করে নিলাম। আমরা যখন যে ফ্রেম রেট নিয়ে কাজ করব তখন সেই ফ্রেমটি আমরা কারেন্ট ফ্রেমে দেখতে পাব। আমরা 5 ফ্রেম সিলেক্ট করে ইনসার্ট মেনু থেকে টাইমলাইন অপশন সিলেক্ট করে ফ্রেম অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট F5। আমরা দেখলাম যে 5 ফ্রেমে একটি নতুন ফ্রেম তৈরি হয়েছে। আবার ইনসার্ট মেনু থেকে টাইমলাইন অপশন সিলেক্ট করে কি ফ্রেম অপশনটি সিলেক্ট করলাম এবং দেখলাম যে একটি কি ফ্রেম তৈরি হয়েছে। আমরা সকল ফ্রেম সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিয়ার ফ্রেমে ক্লিক করে দেখলাম যে সব ফ্রেমগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা কয়েকটি বাটন দেখলাম যার মাধ্যমে আমরা পরের কিংবা আগের ফ্রেমে আসতে পারি একটি ক্লিক করে। আমরা প্লে বাটনে ক্লিক করে অথবা এন্টার প্রেস করে ফাইলটি টাইমলাইনে প্লে করতে পারি। অথবা আমরা কন্ট্রোল মেনু থেকে টেস্ট অপশন সিলেক্ট করে ফাইলটি প্লে করতে পারি। আমরা যদি কয়েকটি ফ্রেম বারবার প্লে করতে চাই তবে আমরা লুপ বাটনে ক্লিক করব। এছাড়া আমরা আরও কিছু বাটন দেখতে পেলাম। এখন আমরা দেখব যে আমরা কিভাবে টাইমলাইনে লেয়ার অ্যাড করতে পারি। আমরা আগের লেয়ারগুলো ডিলিট করে দিলাম। আমরা লেয়ার প্যানেলে নিউ লেয়ারে ক্লিক করে নতুন একটি লেয়ার
তৈরি করে নিলাম। আমরা কোনো লেয়ার সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনসার্ট লেয়ারে ক্লিক করলে নতুন একটি লেয়ার ইনসার্ট হবে। Adobe Animate CC 2019 সফটওয়্যারে লেয়ার প্যানেল এর সব থেকে নিচে যে লেয়ারটি রয়েছে তা আগে প্লে হবে। আমরা লেয়ার 1 সিলেক্ট করে লাইব্রেরি প্যানেল থেকে একটি ইমেজ সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে স্টেজে নিয়ে আসলাম। আমরা ট্রান্সফর্ম টুলের মাধ্যমে ইমেজটি বড় করে নিলাম চারপাশ থেকে। আমরা ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ বাটন অ্যাক্টিভ করে রেখেছিলাম। এর জন্য স্টেজের বাইরে ইমেজের যে অংশটুকু ছিল তা আর দেখা যাচ্ছে না। আমরা লেয়ার 1 এ ডাবল ক্লিক করে ব্যাকগ্রাউন্ড নামটি সেট করে দিলাম। আমরা ইনসার্ট মেনু থেকে টাইমলাইন অপশন সিলেক্ট করে নতুন লেয়ার অথবা লেয়ার ফোল্ডার নিতে পারি। আমরা লেয়ার 2 সিলেক্ট করে লাইব্রেরি প্যানেল থেকে একটি ইমেজ সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে স্টেজে নিয়ে আসলাম। আমরা লেয়ার 2 এ ডাবল ক্লিক করে ফটো 1 নামটি সেট করে দিলাম। আমরা লেয়ার 3 সিলেক্ট করে লাইব্রেরি প্যানেল থেকে একটি ইমেজ সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে স্টেজে নিয়ে আসলাম। আমরা লেয়ার 3 এ ডাবল ক্লিক করে ফটো 2 নামটি সেট করে দিলাম। লেয়ারের নাম সেট করার সময় আমরা দেখলাম যে নামের পরে যদি আমরা স্পেস দেই তবে অ্যানিমেট সফটওয়্যারটি একটি এরর দেখাচ্ছে। এর জন্য আমরা নামে স্পেসের পরিবর্তে আন্ডারস্কোর ব্যবহার করব। আমরা অ্যাড নিউ লেয়ারে ক্লিক করে নতুন একটি লেয়ার নিলাম। আমরা লেয়ার 4 সিলেক্ট করে লাইব্রেরি প্যানেল থেকে একটি ইমেজ সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে স্টেজে নিয়ে আসলাম। আমরা লেয়ার 4 এ ডাবল ক্লিক করে ফটো 3 নামে লেয়ারটির নাম সেট করে দিলাম। আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটি লক করে দিলাম এবং দেখলাম যে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটিকে আর মুভ করতে পারছি না। এখন আমরা জানব যে কিভাবে ফ্রেম ইনসার্ট করতে পারি এবং কি ফ্রেম তৈরি করতে পারি। আমরা 3 সেকেন্ডে একটি ফ্রেম সিলেক্ট করলাম এবং ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ফ্রেমটি প্রথম ফ্রেমের সাথে মিলিয়ে দিলাম। আমরা ইনসার্ট মেনু থেকে টাইমলাইন অপশন সিলেক্ট করে ফ্রেম অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট F5। আমরা দেখলাম যে 3 সেকেন্ড পর্যন্ত একটি নতুন ফ্রেম তৈরি হয়েছে। আমরা দেখলাম যে ফ্রেমের একটু বেশি অংশ চলে এসেছে এবং আমরা ওই বাড়তি অংশ সিলেক্ট করে রাইট ক্লিক করে রিমুভ ফ্রেমে ক্লিক করলাম। আমরা দেখলাম যে বাড়তি ফ্রেম অংশটুকু রিমুভ হয়ে গিয়েছে। ফটো 1 লেয়ার এ 3টি ইমেজের কি ফ্রেম থাকার ফলে আমরা 3টি ইমেজ দেখতে পাচ্ছি। আমরা একটি ইমেজ সিলেক্ট করে ফ্রেমের শেষ অংশ সিলেক্ট করলাম এবং ইনসার্ট মেনু থেকে টাইমলাইন অপশন সিলেক্ট করে ফ্রেম অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট F5। আমরা দেখলাম যে প্রথম ফ্রেম বাদে বাকি সব ফ্রেমে খালি একটা ইমেজই দেখাচ্ছে। আমরা ফটো 2 লেয়ারটি সিলেক্ট করলাম এবং একটি ইমেজ ফাইল সিলেক্ট করে এর সাইজ কিছুটা বড় ও রোটেট করে একটি ফ্রেমে সেট করে দিলাম।
আমরা ইনসার্ট মেনু থেকে টাইমলাইন অপশন সিলেক্ট করে ফ্রেম অপশনটি সিলেক্ট করলাম, যার শর্টকাট F5। এবার একটি নির্দিষ্ট ফ্রেমে একটি ইমেজের সাইজ কিছুটা বড় ও কিছুটা রোটেট করে সেট করে দিলাম। আবার একইভাবে আমরা ফটো 3 লেয়ারেও একই কাজ করলাম। এবার আমরা ফাইলটি প্লে করে দেখলাম যে আমাদের সেট করে দেওয়া ফ্রেমে একটি করে ইমেজ আমরা দেখতে পাচ্ছি। আমরা সম্পূর্ণ ফ্রেমটি সিলেক্ট করলাম এবং লুপ বাটনে ক্লিক করে প্লে করে দেখলাম যে ফাইলটি লুপ সহকারে প্লে হচ্ছে। এখন আমরা জানব যে কিভাবে লেয়ার অর্গানাইজ করতে পারি। আমরা ইতিমধ্যে লেয়ার নিয়ে কিছু কাজ করেছি। আমরা যদি কোনো লেয়ার ডিসেবল করে রাখি, তবে ওই লেয়ারের কোনো কন্টেন্ট আমরা দেখতে পাবো না। আমরা চাইলে লেয়ারের আউটলাইন অপশন সিলেক্ট করে লেয়ারের আউটলাইন সেট করে রাখতে পারি। আমরা এখন প্রপার্টিজ প্যানেল সম্পর্কে জানব। আমরা যখন অবজেক্ট সিলেক্ট করব, তখন ওই অবজেক্টের পজিশন আমরা প্রপার্টিজ প্যানেলে সেট করে দিতে পারব। এক্স এর মাধ্যমে আমরা অবজেক্ট ডানে বা বামে মুভ করাতে পারি। ওয়াই এর মাধ্যমে আমরা অবজেক্ট নিচে বা উপরে মুভ করাতে পারি। ডাব্লিউ এবং এইচ এর মাধ্যমে আমরা অবজেক্টের উইডথ ও হাইট সেট করে দিতে পারি। আমরা সোয়াপ বাটনে ক্লিক করে ইমেজ ফাইলকে অন্য ইমেজের সাথে সোয়াপ করাতে পারি। আমরা এডিট বাটনে ক্লিক করে ইমেজ ফাইলকে এডিট করতে পারি। আমরা কোনো অবজেক্ট সিলেক্ট না করে প্রপার্টিজ প্যানেলে আসলে স্টেজের প্রপার্টিজ এর পরিবর্তন করতে পারি। আমরা অ্যাডভান্সড সেটিংসে ক্লিক করে ম্যাচ কন্টেন্টসে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজ ফাইলকে সেট করে নিতে পারি। আমরা সবসময় ইউনিটসে পিক্সেল সেট করে কাজ করব। টার্গেট অপশনে আমরা কোনো প্ল্যাটফর্মের জন্য ফাইল তৈরি করব, সেটি সেট করে দিতে পারি। আমরা স্ক্রিপ্টের সেটিংস বাটনে ক্লিক করে স্ক্রিপ্টের মডিফাই করতে পারি। আমরা স্টেজ কালারে ক্লিক করে স্টেজের কালার পরিবর্তন করতে পারি। এখন আমরা জানব টুলস প্যানেলের সম্পর্কে। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে টুলস প্যানেলটি বড় করে নিলাম। টুলস প্যানেলে ৬টি ক্যাটাগরি এর টুল রয়েছে। প্রথম ক্যাটাগরিতে টুলের মধ্যে রয়েছে সব ধরনের সিলেকশন টুল। দ্বিতীয় ক্যাটাগরিতে টুলের মধ্যে রয়েছে সব ধরনের ড্রয়িং টুলস। তৃতীয় ও চতুর্থ ক্যাটাগরিতে টুলের মধ্যে রয়েছে সব ধরনের এডিটিং টুলস। পঞ্চম ক্যাটাগরিতে টুলের মধ্যে রয়েছে সব ধরনের অপশনস টুল। শেষ ক্যাটাগরিতে টুলের মধ্যে রয়েছে স্ন্যাপ করার সব ধরনের টুলস। প্রথম ক্যাটাগরিতে যে টুলগুলো রয়েছে তা দিয়ে আমরা যে কোনো অবজেক্টের সিলেকশন করতে পারি। দ্বিতীয় ক্যাটাগরিতে যে টুল রয়েছে তা দিয়ে আমরা যে কোনো শেপের অবজেক্ট ড্র করতে পারি। আমরা সব টুলগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা যখন কোনো টুলের উপরে মাউসের কার্সর নিয়ে যাব, তখন ওই টুলের শর্টকাট কি কোনটি সেটি দেখতে পাব। এখন আমরা দেখব কিভাবে একটি নির্দিষ্ট স্টেপ পর্যন্ত আনডু করা যায়।
আনডু এর শর্টকাট হলো কন্ট্রোল প্লাস জেড। আমরা যখন কন্ট্রোল প্লাস জেড প্রেস করব তখন একটি স্টেপ পর্যন্ত আনডু হবে। আমরা যত স্টেপ পর্যন্ত আনডু করতে চাইব ততবার কন্ট্রোল প্লাস জেড প্রেস করব। আমরা উইন্ডো মেনু থেকে হিস্ট্রিতে ক্লিক করে কি কি এডিট করেছি সেগুলোর একটি লিস্ট দেখতে পাবো। এরপরে আমরা যে কোনো স্টেপে ক্লিক করে ওই স্টেপে চলে যেতে পারবো। এখন আমরা দেখব কিভাবে মুভিকে প্রিভিউ করতে পারি। আমরা কন্ট্রোল মেনু থেকে টেস্ট অপশনে ক্লিক করলে .swf ফরম্যাটে নতুন একটি উইন্ডোতে ফাইলটি প্লে হতে থাকবে। আমরা এখন দেখব কি করে ফাইলটি সেভ করা যায়। আমরা ফাইল মেনু থেকে সেভ অ্যাজ এ ক্লিক করে কোন ফরম্যাটে ফাইলটি সেভ হবে সেটি সিলেক্ট করে ফাইলটি সেভ করতে পারি। আমরা সেভ বাটনে ক্লিক করে দেখলাম যে ফাইলটি সেভ হয়ে গিয়েছে। অ্যাডব অ্যানিমেট ফাইল সেভ করার সাথে রিকভার একটি ফাইলও সেভ করে দেয়, যার কারণে মূল ফাইলটি ওপেন না হলে আমরা রিকভার ফাইল নিয়ে কাজ করতে পারি। আমরা কন্ট্রোল মেনু থেকে টেস্ট অপশনে ক্লিক করলে নতুন একটি উইন্ডোতে ফাইলটি প্লে করলাম। আমরা কোনো ফাইল সেভ করার পরে কন্ট্রোল মেনু থেকে টেস্ট অপশনে ক্লিক করলে ফাইলটি প্লে হবে এবং আমরা যে লোকেশনে ফাইলটি সেভ করছি সেইখানে একটি .swf ফরম্যাটের ফাইল তৈরি হবে। আবার ফাইল মেনু থেকে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট মুভি অপশনে ক্লিক করেও আমরা ফাইল এক্সপোর্ট করতে পারি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।